দর্শক মনে পড়ছে চুচুড়া পুলিশ গাড়ি ভর্তি করে আমার বাড়ির সামনে চলে এসেছিল নোটিশ ধরাতে। এই যে নোটিশ, দুটো কপি নোটিশ দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে থানাতে হাজির হতে হবে। এই নোটিশ ছিঁড়ে ফেলে দিলাম। যাব না থানাতে। কেন যাব না? আইন মানি না, আইন মানি। দর্শক দেখুন কলকাতা হাইকোর্টের কি অর্ডার। এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অর্ডার। যারা পড়তে চান দর্শক পড়ে নেবেন। আমার এই কেসের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কি বলেছে, আমার যাওয়ার কোনো দরকার আছে কিনা, এখানে পরিষ্কার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখে দিয়েছেন। পরিষ্কার এই অর্ডার কপি যারা পড়তে চান আস্তে আস্তে ওপর নিচ করে আপনারা পড়ে নেবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি বলে দিয়েছেন আমার এই কেসের ব্যাপারে। তো কি করতে যাব? পুলিশের মুখে ঝামা ঘষে দিয়েছে। যাব না, যেতে হবে না। আমি শুনেছি হিয়ারিংটা, যদিও এই অর্ডারটা আমি আজকে দেখাচ্ছি, 2 দিন আগে এটা হয়েছে শুক্রবারে। আমি শুনেছিলাম যখন লাইভ স্ট্রিমিং চলছিল। বিচারপতি বলছেন কেসটার মধ্যে তো কিছুই দেখতে পাচ্ছি না। যারা দেখেছেন দর্শক তারা জানেন। আর সত্যি দেখার তো কিছু না। কি হয়েছিল, কি করেছিলাম আমি, কি করেছিলাম? পুলিশ ওখানে মার খেয়েছিল, তার একটা ভিডিও এসছিল। আমি দর্শক সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, আজকে আরও একবার দেখাতে পারি। পুলিশ ওখানে মার খাচ্ছে, পাবলিক ধরে পুলিশকে প্রচুর মেরেছে, মানে পুলিশের একজনকে উর্দি ধরে টানাটানি। এই হচ্ছে সেই ভিডিও। তো পুলিশ কেন মার খাবে, পুলিশের কেন এই হাল, এই নিয়ে প্রশ্ন তুলেছিলাম, ভিডিও দেখিয়েছিলাম। তো তাতে নাকি বিরাট লেগে গেছিল পুলিশের। সেই জন্যে কেন এই ভিডিও দেখানো হয়েছে, কে এই ভিডিও রেকর্ডিং করেছে, সব তথ্য নিয়ে থানাতে হাজির হতে হবে। নোটিশ দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে থানাতে হাজির হতে হবে। বাপ রে বাপ, লজ্জা লাগে না? পুলিশ মার খায়, উর্দি ধরে টানাটানি করছেন পাবলিক, চড়থাপ্পড় দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আমি খবর করেছি বলে, ভিডিও দেখিয়েছি বলে প্রেস্টিজে লেগে গেছে। হ্যাঁ, কেন দেখালো আরামবাগ টিভি? দেখাতে হবে কে রেকর্ডিং করেছে, দেখাতে হবে কোত্থেকে রেকর্ডিং হয়েছে, সেই সোর্স ওনারা খোঁজার চেষ্টা করছেন। কেন এই ঘটনা ঘটলো, কতটা লজ্জার, সেটা তারা একবারও ভেবে দেখছেন না। আজকে পুলিশের এই হালটা হচ্ছে কেন? পুলিশের তো এরকম অবস্থা ছিল না। আগে তো পুলিশ কেন, পুলিশ গাড়ি দেখলে মানুষ ছুটতেন ভয়েতে। আজকে পুলিশের কলার ধরে উর্দি ধরে টানাটানি, চড় থাপ্পড়, কি অবস্থা পুলিশের। তো আমি এটা দেখিয়ে প্রশ্ন তুলেছিলাম যে পুলিশের একই হাল, কি দেখছি। তো সেই প্রশ্ন তুলেছি বলে গাড়ি ভর্তি পুলিশ পাঠিয়ে শফিকুল ইসলামকে বাড়ি, মানে একেবারে জানি না তুলে নিয়ে চলে যাওয়ার কোনো প্ল্যান ছিল কি না। আবার বলা হচ্ছিল বাড়িতে ঢুকবো, দরজা খুলুন। আমার ওয়াইফ বলে দরজা কেন খুলতে হবে, কী জন্য এসছেন? না নোটিশ দেবো। তো নোটিশটা দিয়ে দিন না জানালা দিয়ে, তো বাড়ির দরজা কেন খুলতে হবে? তো না, আপনি কি বাড়ি থেকে বের হন না? আবার ঘুরিয়ে চাপ। তখন আমার ওয়াইফ বলে যে না, বের তো আমি হই, কিন্তু আমি কেন এখন বেরোবো? এই জানালা দিয়ে অনেকবার আমরা নোটিশ নিয়েছি। আর সত্যি দর্শক, এটা আমার 27 নম্বর কেস। একটাতেও দোষী সাব্যস্ত করতে পারেনি, বরং একাধিক কেসে আমি খালাস হচ্ছি। তাতেও লজ্জা লাগে না পুলিশের? সেই কেস, সাজানো কেস। শফিকুলকে জব্দ করতে হবে কিছু একটা দিয়ে, এত কথা পুলিশের বিরুদ্ধে। তো সেই নোটিশ দিয়ে 3 দিনের মধ্যে হাজির। আমি জানি না বাড়িতে ঢুকে অন্য কোনো ভারী কেস টেস দেওয়ার কোনো প্ল্যান ছিল কিনা, বা আমাকে ধরে নিয়ে চলে যাওয়ার কোনো প্ল্যান ছিল কিনা, বা কিছু ফেলে, যেমন আগে আর কি আরামবাগ পুলিশ করার চেষ্টা করেছিল, ওই কিছু সন্দেহজনক প্যাকেট ফেলে আপনার বাড়ি থেকে পাওয়া গেছে, ভারী ধারা দিয়ে কিছু একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছিল কিনা কে জানে। তবে আমরা তো ভুক্তভোগী। সেই জন্যে আমার ওয়াইফ তো বাড়ি দরজা তো খোলেনি, জানলা দিয়ে নোটিশটা নিয়ে নেয়। নোটিশ দিচ্ছিল না পুলিশ, তারপর কাকে ফোন টোন করা হয়, আবার যারা এসেছিলেন ফোন টোন করে শেষ পর্যন্ত নোটিশ দিয়ে যায়, পুলিশের অফিসাররা দিয়ে যান, এবং আবার ছবিটা ভিডিও তুলে নিয়ে গেছেন। ভিডিও, বাপ রে বাপ, ভিডিও। তো যাই হোক, আমি তো আইন মানা লোক, আমাদের তো একটাই যাওয়ার রাস্তা কলকাতা হাইকোর্ট। তো আমি থানাতে না গিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম যে কলকাতা হাইকোর্ট কি বলে, আগে দেখি, যে যেতে বললে যাব, আর না হলে কলকাতা হাইকোর্ট যা বলে সেটা শুনবো। তো কলকাতা হাইকোর্ট তো ওই অর্ডার করে দিয়েছে যেতে হবে না। যদি পুলিশের দরকার হয় আমাকে ভার্চুয়ালি কানেক্টেড করে জিজ্ঞাসা করতে পারে, ওই 3 দিনের মধ্যে চলে এসো সব কাজ ফেলে দিয়ে, সেটা করতে হবে না। পুলিশের সেই আশাতে বালি।
আমি দর্শক এ নিয়ে একটু কথা বলবো। যারা লড়ছেন আইনজীবী, যাদের জন্য কার্যত আমি বলতে পারেন এইভাবে লড়াইটা করতে পারছি, আইনজীবীরা, তাদের মধ্যে আমি অন্যতম একজনকে, আমি পুরো টিম কাজ করছে আমার ব্যাপারে। তো পিন্টু কারার, আমি তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে হ্যাঁ, পিন্টু কারারকে পেয়েছি। পিন্টু, আপনাদের জন্যই তো আমি লড়ছি সেই প্রথম থেকে। 2020 সাল থেকে লড়াইটা আমার চলছে। 27 নম্বর কেসের নোটিশ নিয়ে আমি হাজির হয়েছিলাম। আমি জানতাম যে আপনারা যে লড়াইটা করেন এবং কলকাতা হাইকোর্ট যেভাবে বিষয়টাকে দেখে, এটা টিকবে না, ধোপে টিকবে না, তাই কিন্তু হয়েছে। তবু আপনার কাছ থেকে টোটাল ব্যাখ্যাটা একটু জানতে চাই। হিয়ারিং পর্বে কি হলো এবং যে অর্ডার কপি এসছে তার একটা ব্যাখ্যা যদি আপনি ভালো করে দেন। এই মামলাটির সূত্রপাত হয়েছিল গত 12 তারিখে একটি ভিডিও আপলোড করা। ওই ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড হয়েছিল গত 12 তারিখে, 12ই আগস্ট। এবং আমরা তারপর দেখি একটা নোটিশ আমাদের সার্ভিস করা হয়, যে নোটিশের ডেট দেওয়া ছিল 31শে আগস্ট 2025। নোটিশটা পৌঁছায় সম্ভবত 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। এবং সেই নোটিশ থেকে আমরা পাই একটা চুঁচুড়া পুলিশ স্টেশনে একটা এফআইআর স্টার্ট হয়েছে। সেই এফআইআরটা স্টার্ট হয়েছে গত 18 তারিখে। অর্থাৎ একটা এফআইআর, একটা ঘটনা ভিডিও আপলোড হলো 12 তারিখ, 18 তারিখে গিয়ে তার এফআইআর স্টার্ট হলো। যখন সেই ভিডিওটি সবার কাছে পৌঁছে গেছে, তখন পুলিশের মনে হয়েছে যে এই ভিডিওটা সম্পর্কে একটা আমাদের এফআইআর করার দরকার আছে। এবং সেই ভিডিওটা, এফআইআরটা হয়ে যাওয়ার পর তখন পুলিশ চুপ ছিল, পুলিশ কোনো কিছু করেনি। তার পরবর্তী সময় 1 সেপ্টেম্বরে গিয়ে বাড়িতে নোটিশ পাঠায়। সেখানে আসামি হিসাবে একটা নোটিশ পাঠানো হয়। নতুন যে আইন, ভারতীয় যে বিএনএসএস যে আইন, সেই আইনের 35-এর 3 নম্বর ধারায় এই নোটিশটা ইস্যু করা হয়। আমরা প্রথম যখন এই নোটিশ নিয়ে আপনার সাথে আলোচনা হয়, তখন আমরা বলি যে এরকম কোনো ঘটনা তাতে অ্যাকিউজ করার তো কোনো মানে হয় না। কারণ এটা তো একটা ভিডিও ট্রান্সমিট করেছেন একজন ইউটিউবার হিসাবে, একজন সাংবাদিক হিসাবে, যেটা কাজ একটা ভিডিওকে মানুষের সামনে তুলে ধরা এবং তার বক্তব্য দেওয়া, যেটা বড় বড় মিডিয়া হাউসও করে, সব ভিডিও করে। তার জন্য আমার মনে হয় না কোনো অফেন্স হতে পারে। তখনই আমরা এই সাজেশনটা দিই যে ভারতীয় সংবিধান প্রদত্ত যে আইন রয়েছে, সেই আইনটাকে কাজে লাগিয়ে এইটাকে পরিষ্কারভাবে পরিচালনা করা। এবং সেই পরিচালনা করার সময় আমরা দেখতে পাই কি হয় না, সেই মামলা যখন কলকাতা উচ্চ ন্যায়ালয়ে আমরা প্রথম এই মামলা ফাইল করি, সেই মামলা ফাইল করার পর তার শুনানি হয় গত 11 তারিখে। 11 তারিখে আরো একটা আশ্চর্যকর বিষয় হয়। সেই বিষয়টি হচ্ছে, 11 তারিখে যখন মামলা শুনানি হয়, তখন জাজ সাহেব, অনারেবল জাস্টিস, একটি প্রশ্ন করেন যে এই এফআইআর এর তথ্যটা কোথায়। যে এফআইআর এর রেফারেন্সে মামলা, এই প্রশ্নটা আমরাও করি। তখন স্টেটকে বলে যে তুমি যদি কোনো যাচিত কারণে এইটিকে আপলোড করে না থাকো, বা এই সমাজ মাধ্যমে বা কোথাও যেখানে আপলোড করতে হয়, যার জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের ভিউ রয়েছে, সেইটা যদি না করে থাকো, সেই সম্পর্কে রিপোর্ট এনে দাও। এবং ঠিক তার পরবর্তীকালে, অর্থাৎ 12 তারিখে মামলাটার পুনঃ শুনানি হয়। এবং সেই শুনানির দিন যেটি বলে, মহামান্য বিচারপতি পুরো মামলার বিচার বিবেচনা করার পর একটি কথা বলে যে এই মামলার ক্ষেত্রে এই এফআইআর, নির্দিষ্ট এফআইআর এ শফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের কোরেসিভ স্টেপস নেওয়া যাবে না। অর্থাৎ পুলিশ কোনো অযাচিত কারণে তাকে এই মামলায় হ্যারেস করতে পারবে না। এই মামলার কনক্লুশনে আসতে হবে, লজিক্যাল কনক্লুশনে পৌঁছাতে হবে। অর্থাৎ এই মামলার কোনো, যেটা মেকানিক্যালি একটা মামলা স্টার্ট হয়েছে, সেইটা যেন লজিক্যাল কনক্লুশনে পৌঁছে সেই মামলাটি সমাপ্ত করা হয়। এবং তার জন্য যদি ওনাকে প্রয়োজন হয়, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, অর্থাৎ ভার্চুয়ালি তার সাথে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই কথাটা, এই যে আজকে আমি এই মামলা যখন শুনানি চলছিল, তখন আমরা একটা পুরনো ঘটনার উল্লেখ দিই, যে গত বছর মহামান্য বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে আমরা দুটি মামলা করি। তার মধ্যে হুগলি রুরাল থানার একটি মামলা ছিল, যেখানে শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সেই এফআইআর এর উপর স্টে করা হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে দেওয়া হয়। এবং এই মামলার যখন প্রথম আমরা কলকাতা উচ্চ ন্যায়ালয়ের কাছে যাই, এই ঘটনা মনে আছে যে লকডাউনের সময় পুলিশের একটি ভিডিও দেখানোর জন্য শফিকুল ইসলামের ওপর যে টর্চার হয়েছিল, সেইখান থেকে আজ 2025 সাল, এখনো কোনো পরিবর্তন হয়নি। একই পদ্ধতিতে চলে যাচ্ছে এবং বিচার ব্যবস্থা থাকার জন্য আমরা খুব সন্তুষ্ট। এই বিচারের মাধ্যমে আমরা একটা সুরাহা পেয়েছি, যার জন্য আমরা এই যে অর্ডারটি হয়েছে, মহামান্য বিচারপতি যে অর্ডারটি দিয়েছেন, তাতে আমরা খুবই খুশি। আমি আবার বলছি, এই অর্ডারটাতে পরিষ্কার বলা রয়েছে কোনো ধরনের অযাচিত পদক্ষেপ পুলিশ নিতে পারবে না। পুলিশকে লজিক্যাল কনক্লুশনে আসতে হবে। অর্থাৎ একজন ইউটিউবার, সে যখন একটি ভিডিও ট্রান্সমিট করেছে, সে একটি ভিডিও দেখিয়েছে, কোনো ঘটনার স্পটে সে নেই, কোথাও নেই, সে ভিডিওটাকে ইউটিউবে তুলে ধরেছে, একজন জার্নালিস্টের কাজ করেছে, তার জন্য এটা অফেন্স বলে বিবেচিত হতে পারে না। এটাই প্রাইমা ফেসি ভিউ কোর্টে।
ওকে, অসংখ্য ধন্যবাদ পিন্টু কারার। আপনাদের লড়াইয়ের জন্যই আমি আবারও বলছি যে আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি। সেই 20 সাল থেকে মুখকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, কেসের পর কেস, কিন্তু আজ পর্যন্ত আরামবাগ টিভির মুখ বন্ধ করতে পারেনি, বরং আরামবাগ টিভির দিন দিন তরতর করে এগিয়ে যাচ্ছে। আপনারা পাশে আছেন, লড়াই করছেন, মানে সেই লড়াইয়ের আরও একটা পার্ট এবারে দেখলাম, সেই পুলিশের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো কেস। এই লড়াইয়ের জন্য আপনাদেরকে কুর্নিশ জানাই, এইভাবেই পাশে থাকবেন, আমরাও কিন্তু আমাদের কাজটা করে এগিয়ে যেতে পারবো। ভালো থাকবেন। দর্শক শুনলেন পিন্টু কারার আইনজীবী, পুরো টিম কাজ করছে, সব্যসাচী চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই, তাদের জন্যই টিকে আছে। তো কি হলো, পুলিশের কি হলো? হলো তো ঝামাটা ঘষা। শফিকুল ইসলামকে ধরতে হবে, তাই না? সেই 20 সাল থেকে আজকে 25 সাল চলে এলো, আজও ঠিক হয়ে উঠছে না। আর ধরা যেটা হয়েছিল তাতেও সেটাকে এস্টাবলিশ করা যায়নি। আর কত কেস দেবেন, আর কত কেস দেবেন? আমি পুলিশের ওপরে এই ধরনের যখন কোনো অত্যাচার হয়, আমিও মানে আমারও খারাপ লাগার কথা প্রকাশ করি যে কেন পুলিশকে এই ধরনের এত নির্যাতন বা এরকম কেন করা হচ্ছে, এটা উচিত না, কাম্য না, আমি বলি। কারণ কোনো কারো ওপরে অত্যাচার হলে আমাদেরও খারাপ লাগে, কারণ পুলিশেরও পরিবার আছে। কিন্তু যখন এই পুলিশের এই অতি তৎপরতা আমাদের বিরুদ্ধে দেখি বা আরও অন্যান্য ক্ষেত্রে দেখি, তখন মুখে না বললেও না মনটা যেন কোথাও বলে ওঠে, ঠিক করেছে, ঠিক করেছে, বলে ওঠে মনটা এইসব মানে কর্ম দেখে। তো কি হলো এটা, কি হলো এটা, কি করতে পারলেন? লজ্জা করে না? পাবলিকের হাতে মার খাচ্ছেন, সেই খবর করেছি বলে শফিকুল ইসলামকে নোটিশ পাঠানো। 3 দিনের মধ্যে চলে আসো, সব কাজ ফেলে দিয়ে চলে আসো। দিলাম তো, ছিঁড়ে ফেলে দিলাম তো ওই নোটিশটা। দরকার হলে ফের নোটিশ করবেন, আর ভার্চুয়ালি কানেক্টেড কী প্রশ্ন আছে আমাকে করবেন, কী প্রশ্ন আছে আমাকে করবেন। আবার নোটিশ ছিঁড়ে ফেলার জন্য কেস দেবেন নাকি? বা ওই মনটা বলে উঠছে ঠিক করেছে বললে আবার কেস দেবেন নাকি? দিন দিন, আরও কেস হয়ে যাক, হয়ে যাক কেস। কেসে কেসে দেখি কতদিন আপনারা আমাকে শেষ করতে পারেন। আর আমিও অপেক্ষাতে আছি কবে অন্ততপক্ষে হাফ সেঞ্চুরি করব এফআইআরের দিক দিয়ে। দেখা যাক লড়াইয়ের শেষ পর্যন্ত কার জয় হয়, আর পুলিশ আপনারা কতটা সফল হন শফিকুল ইসলামকে জব্দ করার জন্য। পাবলিকের হাতে মার খাচ্ছেন। দর্শক একটু শুনুন, অডিও সমেত শুনুন তো একটু কিরকম মারটা খেয়েছেন ওনারা। দেখলেন, শুনলেন দর্শক? বলবেন আপনারা, আপনাদের যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নিশ্চয়ই যেভাবে আপনারা পাশে আছেন আরামবাগ টিভির সেইভাবেই থাকবেন। ভালো থাকবেন।